হ্যালো বন্ধুরা, আজকে আমি ডায়াবেটিসের ম্যানেজমেন্ট সম্পর্কে বলবো। আগের দিন আমি ডায়াবেটিসের প্যাথোফিজিওলজি, ক্লিনিক্যাল ফিচার্স আর কমপ্লিকেশান, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন সম্পর্কে বলেছি। ওগুলো তোমরা ভালো মতো দেখে নিও। ওটা তোমাদের আশা করি তোমাদের কেস প্রেজেন্টেশন বা কেস স্টাডি থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং প্রেজেন্টেশন দেওয়ার সময় বোঝাতেও সুবিধা হবে। এবার তাহলে চলে আসছি ম্যানেজমেন্টে। তো ম্যানেজমেন্ট বিভিন্ন স্টেপে হয়, সেটা হচ্ছে স্টেপ না বলতে গেলে, এটা হচ্ছে বিভিন্ন পদ্ধতি আছে ম্যানেজমেন্টে ডায়াবেটিসকে ম্যানেজ করার। ফার্ম্যাকোলজি মানে হচ্ছে মেডিসিনাল ট্রিটমেন্টের মাধ্যমে, ডায়েট মানে খাওয়া দাওয়া কন্ট্রোলের মাধ্যমে, এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ, সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ আর এডুকেশন। এবার ফার্ম্যাকোলজির মধ্যে হচ্ছে যা ইনসুলিন থেরাপি আসছে। ইনসুলিন থেরাপি মেইনলি টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে ইউজ হয়, কারণ তখন তো এন্ডোজেনাসলি কোনো ইনসুলিন সিক্রেট হয় না, তাই এক্সোজেনাসলি তখন ইনসুলিন পুশ করতেই হয় শরীরে, যাতে ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করা হয়। তো ইনসুলিন থেরাপি 3 রকমের হয়ে থাকে, একটা হচ্ছে র্যাপিড অ্যাক্টিং, লং অ্যাক্টিং আর শর্ট অ্যাক্টিং। তো র্যাপিড অ্যাক্টিংয়ের মধ্যে পড়ছে ইনসুলিন অ্যাসপার্ট, লং অ্যাক্টিংয়ের মধ্যে ইনসুলিন গ্লার্গিন, আর শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে পড়ছে ইনসুলিন হিউম্যান রেগুলার ইনসুলিন। তো ম্যাক্সিমামলি এই শর্ট অ্যাক্টিং ইনসুলিনটা বেশি ইউজ করা হয়, ওয়ার্ডে দেখতে পাবে, আর ইনসুলিন গ্লার্গিনটা মাঝে মাঝে ইউজ করা হয়। তো এই 3 রকমের আছে। এই 3টে হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন মাত্রায় ব্লাড গ্লুকোজের পরিমাণ থাকে, তো ডক্টর সেটা প্রেসক্রাইব করে যে কার জন্য কোনটা বেস্ট হবে, আর সেই মতো ইনসুলিন থেরাপি দেওয়া হয়। ইনসুলিন একবারে দেওয়া হয় না, ওয়ার্ডে দেখবে যে 3 বারে, বিফোর ব্রেকফাস্ট, বিফোর লাঞ্চ, বিফোর ডিনার, এইভাবে বিডি, তারপর হচ্ছে বিবিএফ এইভাবে করা থাকে। সেইভাবে হচ্ছে যতটা প্রত্যেকটা টাইমের আগে হচ্ছে সিবিজি করা হয়, সিবিজিতে যতটা আসবে, ব্লাড সুগারের লেভেল আসবে, সেই অনুযায়ী ডক্টর ইনসুলিনের প্রেসক্রিপশন করে, সেই তত ইউনিটই দেওয়া হয় ইনসুলিন। এবার হচ্ছে ওরাল মেডিকেশনস। ওরাল মেডিকেশন মেইনলি টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ওরাল মেডিকেশনস দেওয়া হয়। তো বিভিন্ন রকমের মেডিকেশনস আছে, তার মধ্যে হচ্ছে সালফোনিল ইউরিয়া। সালফোনিল ইউরিয়া হচ্ছে সেই ধরনের ড্রাগ, যেই ড্রাগের মাধ্যমে প্যানক্রিয়াসকে স্টিমুলেট করা হয় ইনসুলিন সিক্রেট করার জন্য। তো এই গ্রুপের ড্রাগের মধ্যে পড়ছে গ্লিপিজাইড, গ্লাইমপ্রাইড, গ্লাইবুরাইড। তো এটার সাইড এফেক্ট হচ্ছে এটাতে ব্লাড গ্লুকোজ ভীষণভাবে কমে যায়, মানে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে, মানে খুব বেশি দিন না, থেরাপি শুরু হওয়ার প্রথম 4 মাস এটা হওয়ার খুব চান্স থাকে। নেক্সট হচ্ছে মেগলিটিনাইডস। মেগলিটিনাইডস হচ্ছে আর একটা গ্রুপ, যেখানে সেম সালফোনিল ইউরিয়ার মতনই কাজ করা হয়, মানে হচ্ছে প্যানক্রিয়াসকে স্টিমুলেট করা হয়। আর এটার একটা উদাহরণ হচ্ছে রেপাগ্লিনিড। এটার একটা অ্যাডভান্টেজ এটাই যে সালফোনিল ইউরিয়াতে যেমন ব্লাড গ্লুকোজের পরিমাণ ফট করে কমে যায়, এইখানে মেগলিটিনাইডসের ক্ষেত্রে সেটা হয় না। এবার হচ্ছে বাইগুয়ানাইডস। বাইগুয়ানাইডসের মধ্যে পড়ছে মেটফর্মিন। বাইগুয়ানাইডস গ্রুপের মধ্যে একমাত্র একটা ড্রাগ। এবার মেটফর্মিন কাজ হলো, এটা হচ্ছে লিভার থেকে যে গ্লুকোজ সিক্রেট হয়, রিলিজ করা হয়, সেই পরিমাণটাকে কম করে। তার ফলে কি হয়, তার ফলে ইনসুলিনকে ওই বেশি বেশি করে গ্লুকোজ সেলে ট্রান্সপোর্ট করতে হয় না, ফলে ইনসুলিনের ওপরে কোনো প্রেশার পড়ে না। তো এই বাইগুয়ানাইডসে তাই জন্য মেটফর্মিন ম্যাক্সিমাম ইউজ করা হয়। এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে অন্যান্য ওষুধে যেমন হচ্ছে ফট করে ওয়েট গেন হয়ে যায়, মেটফর্মিনের ক্ষেত্রে সেটা হয় না, ওয়েট গেন হয় না চট করে। আর এমনি যেগুলো ভ্যারিয়াস সাইড এফেক্টস আছে আলাদা আলাদা, সেগুলো হচ্ছে অ্যাবডোমিনাল ব্লোটিং হতে পারে, একটা মেটালিক টেস্ট থাকতে পারে মুখের মধ্যে, মানে মনে হতে পারে। এগুলো এই সাইড এফেক্টগুলো প্রথম কয়েকদিনই দেখা যায়, মানে সময়ের সাথে সাথে সবটাই কমে যায়। এবার হচ্ছে আলফা গ্লুকোসিডেজ ইনহিবিটার্স। এটার কাজ হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্টে যে এনজাইমগুলো আমাদের সিক্রেট হয়, যেগুলো আমাদের কার্বোহাইড্রেটকে সিনথেসিস করতে সাহায্য করে, সেগুলোকে ইনহিবিট করে সিক্রেট হতে। আর তার ফলে যেহেতু কার্বোহাইড্রেট সেইভাবে সিনথেসিস হচ্ছে না, ফলে গ্লুকোজের পরিমাণও বাড়ছে না। তো এই গ্রুপের ড্রাগ হচ্ছে মিগলিটল। এটা হচ্ছে মিগলিটল। আর এটার একটা সাইড এফেক্ট হচ্ছে যে খুব বেশি দিন ধরে যদি এটার ইউজ করা হয়, তাহলে রিভার্সেবল লিভার ড্যামেজ হতে পারে। নেক্সট হচ্ছে থায়াজোলিডিন ডায়োন্স। থায়াজোলিডিন ডায়োন্সের
কাজ হচ্ছে যে বডি যে টিস্যুগুলো আছে সেগুলোকে ইনসুলিন সেনসিটিভ করে তোলা। তো এটার ক্ষেত্রে যে ড্রাগটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে রসিগ্লিটাজোন। তো এই ড্রাগটার ক্ষেত্রেও যদি বেশি দিন ইউজ করা হয় এটা লিভার ড্যামেজ হতে পারে এখান থেকে। আর একটা নতুন যেটা এখন ইউজ করা হয় মেনলি কম্বাইন্ড ড্রাগ, মানে দু রকমের গ্রুপের ড্রাগ, মানে একটা ক্লাসের গ্রুপের সাথে, মানে একটা গ্রুপের ড্রাগের সাথে আর একটা গ্রুপের ড্রাগ মিক্সচার কম্বাইন। তো ওটা হচ্ছে যেটা মেনলি হয় ইউজ করা হয় বা ডক্টর প্রেসক্রাইব হচ্ছে গ্লুকোভান্স, যার মধ্যে হচ্ছে গ্লাইবুডাইড আর মেটফর্মিন এই দুটোর কম্বিনেশন থাকে। তো এইগুলো হয়ে গেল ফার্মাকোলজি। আর একটা হয় সেটা হচ্ছে ট্রান্সপ্লান্টেশন হচ্ছে যে ওই ক্যাথিটার সেট করে একটা ডোনারের থেকে আইলেট সেলগুলোকে করে মানে যে পেশেন্ট তার শরীরে ট্রান্সফার করা। তো এই ক্ষেত্রে অনেক রিস্ক আছে, কারণ আমাদের প্রত্যেকটা মানুষের বডি আলাদাভাবে তৈরি, যার জন্য যে একটা ডোনারের থেকে আরেকজন মানে পেশেন্টের পেশেন্টের শরীরে যদি ইনসুলিন আইলেট সেল যদি ট্রান্সপ্ল্যান্টও করা হয় তখন ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ প্রেসক্রাইব করতে হয় ডক্টরকে, কারণ জানে যে যখনই ওই অন্য একটা বডির আইলেট সেল পেশেন্টের গায়ে ইনপুট করা হবে তখন তো বডি ভাববে যে এটা তো আমার শরীরের আইলেট সেল নয়, তখন আমাদের শরীরের অ্যান্টিবডিগুলো কাজ করতে আরম্ভ করবে আর তাকে চিনতে না পেরে তাকে অ্যাটাক করা শুরু করবে। তো তাই জন্য ইমিউনোসাপ্রেসিভ ওষুধ দিতে হয়। এবার ইমিউনোসাপ্রেসিভ যে ওষুধগুলো আছে ওগুলোর সাইড এফেক্ট ভীষণ খারাপ, তাই জন্য এই ট্রান্সপ্লান্টেশনের এই প্রসিডিওরটা ম্যাক্সিমামলি অ্যাভয়েডই করা হয়, এই ট্রান্সপ্লান্টেশনের প্রসিডিওরটা। কারণ যদি কারোর এরকম হয়ে থাকে যে ভীষণভাবে কমপ্লিকেশন হয়ে গেছে ডায়াবেটিসে, তাহলে তার ক্ষেত্রে তো আরোই দেওয়া হয় না, কারণ ওই যে সাপ্রেসিভ ওষুধগুলোর যে সাইড এফেক্ট সেটা থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। সো এটা চলে গেল ফার্মাকোলজি। ডায়েট সম্পর্কে আমি একটা অন্য ভিডিও বানাবো, সেখানে বলবো। নেক্সট চলে এলো এক্সারসাইজ। সো এক্সারসাইজে হচ্ছে এক্সারসাইজ কী করে, আমাদের যে মেডিকেশনের মাধ্যমে ওয়েট গেইন হয়ে যায় সেটাও লস করতে হেল্প করে। আর একটা হচ্ছে যে এক্সারসাইজের মাধ্যমে আমরা আমাদের ব্লাড গ্লুকোজের পরিমাণও রেগুলেট করতে পারি। আর এক্সারসাইজের ক্ষেত্রে বলা হয় যে সবসময় ওভার অ্যাক্টিভ থাকতে, মানে এক্সট্রা অ্যাক্টিভিটি করতে, কোনো জায়গায় গেলে হেঁটে যাওয়া, এক্সট্রাভাবে এক্সারসাইজ করা। আর প্রত্যেকবার এক্সারসাইজ করার পরে ব্লাড গ্লুকোজ চেক করার কথাও বলা হয়। নেক্সট হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ করা। অ্যারোবিক এক্সারসাইজ হচ্ছে সেই এক্সারসাইজ যেটা হচ্ছে যে ক্ষেত্রে ওই লার্জ মাসল, বডির যে লার্জ মাসলগুলো আছে সেগুলো ইউজ করা হয়, যেমন হচ্ছে সাইকেলিং করা, সুইমিং করা, তারপরে ওয়েট লিফটিং, এই কাজগুলো। তো এই কাজগুলো করলে আমাদের ব্লাড গ্লুকোজের লেভেল ঠিকঠাক থাকে। আর এছাড়াও স্ট্রেচিং এক্সারসাইজও করা যেতে পারে। আর একটা মানে মনে রাখতে হবে যে যদি আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল 250-300 বেশি থাকে তখন কোনোভাবেই আমাদের এক্সারসাইজ করা উচিত না, কারণ যত আমরা এক্সারসাইজ করি তত আমাদের শরীরে গ্লুকোজ সিনথেসিস হয়, গ্লুকোজ লিভার রিলিজ করে গ্লাইকোজেন স্টোর থেকে। তো যেহেতু যদি আমরা এক্সারসাইজ করি তাহলে ওরকম আরও বেশি বেশি করে গ্লুকোজ রিলিজ হবে আর ব্লাডে গ্লুকোজের পরিমাণ আরও বেড়ে যাবে। তাই জন্য এই গ্লুকোজের পরিমাণ যদি বডিতে বেশি থাকে তাহলে এক্সারসাইজ করা একেবারেই উচিত নয়। এবার হচ্ছে সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ। সেলফ মনিটরিং বা প্রত্যেকটা পেশেন্টের সেলফ মনিটর কীভাবে করতে হয় সেটা শিখে নেওয়া ভীষণভাবে দরকার, কারণ হচ্ছে যে কোনো ডায়েট নেওয়ার পরে, মানে লাঞ্চ বা ব্রেকফাস্ট করার পরে আর হচ্ছে এক্সারসাইজ করার পরে আমাদের ব্লাড গ্লুকোজের লেভেলটা কত থাকছে সেটা জানা উচিত, তাহলে সেইভাবে প্রত্যেকটা পেশেন্ট নিজেদের মিল প্ল্যান করতে পারবে। আর হচ্ছে এডুকেশনে হচ্ছে ওই কী খাবার খেতে হবে, খাবার অ্যাভয়েড করা উচিত, তারপরে কখন এক্সারসাইজ করবে, কখন ভিজিটে আসবে, ইনসুলিন কীভাবে দিতে হয় সেটা জেনে নেওয়া, এই এডুকেশনগুলো প্রত্যেকটা পেশেন্টকে দেওয়া উচিত। আর যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, যারা ইনসুলিন থেরাপি নিচ্ছে এডুকেশনের ক্ষেত্রে তাদেরকে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর ডাক্তারের কাছে ভিজিটে যাওয়া উচিত। আর যারা এমনি নর্মালি ওরাল ড্রাগ নেয় তাদেরকে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করানো উচিত। সো ম্যানেজমেন্ট এত দূরই। এই যে কটা পয়েন্ট বললাম সেই কটা পয়েন্ট ভালো মতো মনে রাখতে হবে। আর ডায়েটটা আমি একটা এক্সট্রা ভিডিও বানাবো, ওখানে ডায়েট সম্পর্কে বলবো। বাকি এই 5টা পয়েন্টের মধ্যেই পুরো ম্যানেজমেন্টটা কভার হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে।